নমস্কার বন্ধুরা, আজকের নিবেদন আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চোখে জল। হঠাৎ সন্ধ্যে 7:30টার সময় একটা দারুণ ভালো খবর পাওয়া গেল। আজকাল সত্যি সত্যি আনন্দের খবর তো পাওয়াই যায় না। খবরের কাগজে শুধু মারামারি, এ দলে ও দলে ঝগড়া। এই তো কালই শিয়ালদা স্টেশনে যাত্রীরা কী কারণে যেন খেপে গিয়ে অফিস ঘরের জানালা দরজা ভাঙচুর করলো। আজ সকালেই বাবা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গোড়ালির হাড় মচকে ফেললেন। এখন সেই পায়ে মস্ত বড় ব্যান্ডেজ। দুপুরবেলা বুলবুলি পিসির বাতের তালায় হঠাৎ তফাস করে একটা টিকটিকি এসে পড়লো উপর থেকে। তা দেখে বুলবুলি পিসি আটকে উঠে এমন চেঁচিয়ে উঠলেন যেন বাড়িতে ভূতেরা এসে নাচ শুরু করেছে। বুলবুলি পিসি থাকেন ত্রিপুরায়, বেড়াতে এসেছেন 3-4 দিনের জন্য। তারই বাতের তালায় পড়ল টিকটিকি। অথচ এ বাড়িতে আগে কখনো কারো বাতের তালায় টিকটিকি পড়েনি। কোনো টিকটিকি দ্বারে কাছেই আসে না। মেয়েরা সকলে টিকটিকি ভয় পায়। মা, চর্দি আর বুলবুলি পিসি বাতের থালা ছেড়ে দৌড়ে পালালেন। বুলবুলি পিসি বমি করতে লাগলেন বাথরুমে গিয়ে। সন্তু টিকটিকি দেখলে ভয়ও পায় না, ঘেন্নাও করে না। টিকটিকি অতি নিরীহ প্রাণী, সব বাড়িতেই থাকে, কিন্তু মানুষকে কামড়ায় না কখনো। বরং দেওয়ালে দেওয়ালে ঘুরে পোকামাকড়কে মানুষের উপকারই করে। সন্তু মাঝে মাঝে টিকটিকির দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে ভাবে, ঘরের খাড়া দেওয়ালে কিংবা ছাদের সিলিংয়ে ওরা কী করে লেপ্টে থাকে? ওরা কি মাধ্যাকর্ষণ মানে না? সেই টিকটিকিটা বাতের থালার উপর হাত পা ছড়িয়ে পড়েই আছে, নড়ছে টড়ছে না, মরেনি, তা অবশ্য বোঝা যায়। সন্তু তালাটার কাছে হাত নিয়ে গিয়ে বলল, এই যা যা। সেটা নড়ল না। মুখ ঘুরিয়ে সন্তুর দিকে তাকালো, কেমন যেন ফেলে অসহায় দৃষ্টি। সন্তু একটা চামচে নিয়ে ওর গায়ে না ছুঁয়ে তালায় লাগিয়ে টং টং শব্দ করলো। এবার সে একটু এগোবার চেষ্টা করলো। তখন বোঝা গেল ওর একটা পা ভাঙ্গা, একদিকে কাত হয়ে পড়েছে। উপর থেকে পড়ে গিয়ে খুঁড়া হয়ে গেল, কিংবা আগেই একটা পা ভাঙ্গা ছিল, তাই পড়ে গিয়েছে। সন্তু আগে কখনো কুড়া টিকটিকি দেখেনি। আজ সকালেই বাবার পা মচকালো আর একটা টিকটিকিও কুড়া হলো। এই যেন কীরকম আজব ব্যাপার। সন্তু তালাশুদ্ধ টিকটিকিটাকে তুলে নিয়ে চলে এলো বারান্দায়। টিকটিকিটা অমনি এক লাফে চলে এলো রেলিংয়ে। তারপর ডিগবাজিকে মিলিয়ে গেল যেন কোথায়। যাক, বেঁচে তো গিয়েছে, কিন্তু এরপর কেউ আর খেতে বসলেন না। বিকেলবেলা কথা নেই বার্তা নেই, আচমকা ঝড় উঠল। সারাদিন আকাশ থেকে কিছুই বোঝা যায়নি। প্রথমে কয়েকবার গুড়গুড় শব্দ, তারপরে চড়াত করে একটা লম্বা বিদ্যুৎ, আর একটু পরেই 10খানা কামানের আওয়াজে বজ্রপাত। গরমকালে ঝড় বৃষ্টি সকলেরই ভালো লাগে। সন্তু খুবই ভালোবাসে বৃষ্টি দেখতে। ছাদে গিয়ে বৃষ্টিতে খানিকটা ভিজেও নেয়। বুলবুলি পিসিও বেশ বৃষ্টি পছন্দ করেন। ছাদে এসে ভিজতে লাগলেন সন্তুর সঙ্গে। মা ছাদের দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, এই বুলবুলি, তুই দেখছি মেতে উঠেছিস সন্তুর সঙ্গে, শিগগির চলে আয়, এই বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। তা শুনে বুলবুলি পিসি এক পাক নেচে গিয়ে গান ধরলেন, ওরে জ্বর নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। এই পর্যন্ত বেশ ভালোই। তারপরেই একটা খারাপ ঘটনা ঘটল। কাকাবাবু সকাল থেকেই বাড়িতে নেই। তার বন্ধু নরেন্দ্র বর্মার সঙ্গে দেখা করতে গিয়েছেন এক হোটেলে। তারপর দুজনে যাবেন ডায়মন্ড হারবার। কখন ফিরবেন ঠিক নেই। সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না বলে কাকাবাবুর ঘরের জানলা টানলা ঠিকমতো বন্ধ করা হয়নি। একটা জানলার আবার চিটকিনি আলগা। ঝড়ের দাপটে দুটো জানলা দড়াম করে খুলে গিয়ে এলোমেলো করে দিয়েছে সব কাগজপত্র। কেউ আগে খেয়াল করেনি। বাড়ির কাজের লোক রঘু একসময় সে ঘরে ঢুকে, ও মা গো, কী সর্বনাশ হয়েছে গো বলে কেঁদে উঠেছে। বৃষ্টির চাট এসে বেশ কিছু বই কাগজ ভিজিয়ে দিয়েছে। টেবিলের উপর ছড়ানো ছিল দুটো ম্যাপ, সে দুটোই ভিজেছে বেশি। এই ম্যাপ কাকাবাবুর খুব প্রিয়। তিনি দেশ বিদেশের বহু ম্যাপ সংগ্রহ করেন। সেই সব ম্যাপ কুটিয়ে কুটিয়ে দেখে তিনি ভ্রমণের আনন্দ পান।
অনেক ম্যাপ তিনি কিনে আনেন বিদেশ থেকে। সন্তু ছুটে এসে দেখল অনেক কাগজ আর বইয়ে জল লেগেছে তো বটেই, ম্যাপ দুটোই ভিজে একেবারে জবজবে হয়ে গিয়েছে। পুরনো ম্যাপ টিলে যাচ্ছে তুলতে গেলেই। বৃষ্টি থেমে গেল, তবু সকলের মুখ থমথমে। কাকাবাবু ফিরে এসে তার প্রিয় কাগজপত্র ও ম্যাপের অবস্থা দেখে চোটে লাল হবেনি। তখন কি উত্তর দেওয়া হবে? সবচেয়ে মুশকিল এই, কাকাবাবু রেগে গেলে কাউকে তো বকাবকি করবেন না, কিছু বলবেনই না, শুধু উৎকট গম্ভীর হয়ে যাবেন। তার সেই গাম্ভীর্যকেই সকলে ভয় পায়। সারা দিনটাই তো কাটলো এইরকম গণ্ডগোলে। তারপর এলো সুসংবাদ। সন্ধ্যেবেলা লুচি আর মোহনভোগ খাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি বাদলার জন্য বুলবুলি পিসি বললেন মুড়ি বেগুনি আর পাঁপড় ভাজা খাওয়া হবে। ত্রিপুরায় ভালো বেগুন পাওয়া যায় না, কলকাতার বেগুনের স্বাদ চমৎকার। বৃষ্টির তেজ আস্তে আস্তে কমে যাওয়ার পর এক সময় একেবারেই থেমে গেল। উনুনে বেগুনি ভাজা শুরু হয়েছে। মা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখছেন। এই সময় বেজে উঠল টেলিফোন। সেই আওয়াজ শুনে চমকে উঠল সন্তু, কারণ কাল থেকে টেলিফোনটা একেবারে বোবা হয়েছিল। টেলিফোন অফিসে খবর দিয়েও কোনো কাজ হয়নি, কোনো মিস্ত্রি আসেনি। এখন সেটা নিজে নিজে ভালো হয়ে গেল। সন্তু খুব ব্যগ্রভাবে রিসিভারটা তুলে বলল, হ্যালো হ্যালো। ওদিক থেকে শোনা গেল রিনির গলা। রিনি ধমক দিয়ে বলল, এই সন্তু, তোদের ফোনটা এত এঙ্গেজ থাকে কেন রে? কার সঙ্গে এত গল্প করিস? সকাল থেকে 3বার চেষ্টা করছি। সন্তু বলল, কি করব, ইংল্যান্ডের রানী বারবার ফোন করে কাকাবাবুকে খুঁজছেন। এদিকে কাকাবাবু কোথায় গিয়েছেন জানি না। রানীর ফোন মানে জানিস তো, প্রথমে একজন সেক্রেটারি, তারপর আরেকজন, তারপর রানী নিজে। রিনি বলল, ব্যাট, তুই বুঝি জজো সাজবার চেষ্টা করছিস? তুই মোটেই জজোর মতো পারবি না। ইংল্যান্ডের রানী কেন কাকাবাবুকে খুঁজবেন? কাকাবাবু কি বোম্বাগলের রাজা? শোন রিনি, তুই আগে আমার কথাটা শোন। এখনই টিভিটা খোল, দিল্লি দূরদর্শন চ্যানেল। কেন এখন টিভি দেখতে যাব কেন? বেগুনি বাজাও। বেগুনি? বেগুনি খেতে খেতে বুঝি টিভি দেখা যায় না? শিগগির যা, আমার বেশি কথা বলার সময় নেই। বাড়ি শুদ্ধ সকলকে দেখতে বল। রিনি রেখে দেওয়ার পর সন্তু ভাবল, হঠাৎ এখন টিভি দেখতে হবে কেন? এই সময় তো খবর টবর হয়। সন্তুর অত খবর শোনার আগ্রহ নেই, কিন্তু রিনি যখন বলেছে তখন তা অগ্রাহ্য করা মুশকিল। ও নিশ্চয়ই একটু পরে আবার ফোন করে চেক করবে। বুলবুলি পিসি মায়ের পাশে বসে গল্প করছেন। সন্তু জিজ্ঞেস করলো, পিসি, তুমি টিভি দেখবে? বুলবুলি পিসি লালচে রঙের টুট উল্টে বললেন, টিভি? আমার চোখের বিষ, সবসময় কালে বক বক। কলকাতায় এসেছি কি টিভি দেখতে? সন্তু দৌড়ে দোতলায় উঠে গেল। দোতলার বড় ঘরটাই কাকাবাবুর, অন্যদিকের ঘরটা ছিল ছর্দির। তার বিয়ের পর ঘরটা প্রায় ফাঁকাই পড়ে থাকে। সন্তু তাকে ছাদের ঘরের নিজস্ব রাজ্যে। দোতলায় দুটো ঘরের মাঝখানে অনেকটা চওড়া জায়গায় কয়েকটা চেয়ার পাতা। এখানে মাঝে মাঝে বাড়ির লোকের আড্ডা বসে। এখানেই রয়েছে একটা টিভি, আরেকটা টিভি একতলায় বাবা মায়ের ঘরে। কাকাবাবু নিজের ঘরে টিভি রাখেন না, শুধু ক্রিকেট দেখার জন্য বাইরে এসে বসেন। দোতলাতেও একটা টেলিফোন রিসিভার আছে। সন্তু এসে টিভি খুলতে না খুলতেই আবার বেজে উঠল ফোন। এবারও রিনি। সে বলল, উপরে উঠেছিস? দেখেছিস টিভি? সন্তু বলল, হ্যাঁ দেখেছি তো। দিল্লি থেকে খবর হচ্ছে হিন্দিতে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আর হংকংয়ে হাজার হাজার মুরগি মরে যাচ্ছে। এসব খবর দেখতেই হবে কেন? রিনি বলল, চুপ করে দেখে যা, একদম চটফট করবি না। এই খবর শেষ হওয়ার পরেই দেখবি একটা দারুণ দারুণ খবর। হিন্দি খবর চলল 10 মিনিট, তাতে নতুনত্ব কিছুই নেই। মাঝে মাঝে নেতাদের মুখ, তারা কি বলছেন বোঝাই যায় না, রোজ যেন একই রকম। এরপর শুরু হলো বিজ্ঞাপন। একবার বিস্কুট, তারপর বাড়ির রং, তারপর মোটর সাইকেল, তারপর শব্দ একেবারে থেমে গেল। শুধু পরপর ছবি, হাতে আঁকা। আঁকা বাঁকা রাস্তার পাশে ছোটো ছোটো বাড়ি, আকাশে চিল আর গুড়ি উঠছে। নদীর উপরে দুটো নৌকো, ছাতা মাথায় একটা মোটা লোক, কুঁজো হয়ে হাঁটছেন মহাত্মা গান্ধী। গরুর দুধ খাচ্ছে একটা বাছুর, এই রকম
দেখলেই বোঝা যায় কম বয়সী ছেলেমেয়েদের আঁকা। এইসব ছবি দেখে কি হবে? রিনি যে বলল একটা দারুণ খবর আছে। সেটা কি? আরও পরে। ছবিগুলো দেখাতে দেখাতে ক্যামেরা একটা ছবির উপর থেমে গেল। সেটা একটা বাঘের ছবি। বাঘটা সোজা হয়ে দাঁড়িয়ে একটা গাছে ওঠার চেষ্টা করছে। একটু পরে সেই ছবিটার পাশে এসে দাঁড়ালো কমলা রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে, হাতে মাইক্রোফোন। সে ইংরেজিতে বলল, এতক্ষণ আপনারা ক্ষুদে শিল্পীদের আঁকা ছবি দেখছিলেন। 7 থেকে 10 বছর বয়সের ছেলেমেয়েরা এই ছবি এঁকেছে। সারা ভারতের এই বয়সী ছেলেমেয়েদের ছবির প্রতিযোগিতায় প্রথম। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, চণ্ডীগড়, গুয়াহাটি, ভুবনেশ্বর, কানপুর এইসব শহরে হয়েছে প্রথম প্রতিযোগিতা। তারপর প্রত্যেক শহর থেকে 3টি করে ছবি এসেছে দিল্লিতে। মকবুল, ফিদা হুসেন, সতীশ গুজরাল আর যোগেন চৌধুরী এই 3 বিখ্যাত শিল্পী বিচার করেছেন ছোটদের আঁকা এই ছবিগুলোর। 2 দিন ধরে আলাপ আলোচনার পর এই পর্যন্ত শুনে সন্তু ভাবল রিনি তার সঙ্গে নিশ্চয়ই মজা করেছে। আর এমন কি শোনার মতো খবর। সে টিভিটা বন্ধ করতে যাচ্ছে, তখনই সেই মেয়েটি বলল, বিচারকদের মতে সবচেয়ে ভালো হয়েছে এই বাঘের ছবিটি। এই ছবিটি একে সারা ভারতের ক্ষুদে শিল্পীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার নীলোদ্যোত চক্রবর্তী। বয়স 8 বছর 4 মাস। সন্তুর হাতটা থেমে গেল। কলকাতার একটা ছেলে ফার্স্ট হয়েছে। বাহ, সে তো ভালোই খবর। কিন্তু রিনি আগে থেকে জানলো কি করে? রিনির চেনা কেউ নাকি? সালোয়ার কামিজ পরা মেয়েটি বলল, আসুন এবার আপনাদের সঙ্গে লিটল চ্যাম্পিয়ন নীলোদ্যোত চক্রবর্তীর পরিচয় করিয়ে দিই। সে দারুণ স্মার্ট ছেলে, চটপট সব কথার উত্তর দিতে পারে। এবারে দারুণ চমকে গেল এই যে বিল্টু, রিনির ছোট ভাই। তার ভালো নাম যে নীলোদ্যোত তা সন্তু জানতো না। আমাদের বিল্টু সারা ভারতের মধ্যে ছবি আঁকায় ফার্স্ট হয়েছে। এ তো সত্যিই খুব ভালো খবর। বিল্টুটা দারুণ দুষ্টু আর গুন্ডা স্বভাবের। সে আবার ছবি আঁকতে পারে। সন্তু চেঁচিয়ে বলল, মা, বুলবুলি পিসি, শিগগির এসো, টিভি দেখবে এসো। এই সময় সিঁড়িতে খটখট শব্দ করে উঠে এলেন কাকাবাবু। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে সন্তু? সন্তু বলল, কাকাবাবু দেখো দেখো, আমাদের বিল্টু, সে ছবি এঁকে ফার্স্ট হয়েছে। বিল্টু এ বাড়িতে প্রায়ই আসে তার দিদির সঙ্গে। কাকাবাবু তার দুরন্তপনা খুব পছন্দ করেন। এই তো গত সপ্তাহেই সে কাকাবাবুর ঘরে ঢুকে একটা কাচের গ্লোব মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছিল। রিনি তাকে শুধু বকুনিই নয়, তার কান ধরে টেনেছিল। কাকাবাবু খুব রাগ করবেন ভেবে সন্তুও ভয় পেয়ে গিয়েছিল। কাকাবাবু কিন্তু রিনিকেই ধমক দিয়ে বলেছিলেন, এই, ওর কান ধরেছিস কেন রে? নিজের ভাইকে তুই শাসন করবি, কিন্তু অন্যদের সামনে নয়। তাতে ছোটদের খুব অপমান হয়। আমার জিনিস ভেঙেছে, আমি বুঝবো। বিল্টুর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কাকাবাবু জিজ্ঞেস করেছিলেন, বিল্টুবাবু, তুমি ইচ্ছে করে গ্রুপটা ভাঙলে কেন বলো তো? নাকি হাত থেকে পড়ে গিয়েছিল? বিল্টু বলেছিল, জিওগ্রাফি বইতে যে লেখা আছে পৃথিবীর পেটের মধ্যে গরম লাভা থাকে, তাই দেখতে গিয়েছিলাম। কাকাবাবু হেসে বলেছিলেন, ও এই জন্য? তা বেশ করেছিস, ভেঙেছিস। এখন টিভির দিকে তাকিয়ে কাকাবাবু সন্তুর মতোই অবাক হয়ে বললেন, বিল্টু আবার ছবিও আঁকতে পারে নাকি? ক্লাস দুটো রেখে তিনি একটা চেয়ারে বসলেন। এখন বিল্টু সাক্ষাৎকার নিচ্ছে অন্য একটা মেয়ে। তার পোশাক ছেলেদের মতো, চুলও খুব ছোটো করে ছাটা। তবে সাক্ষাৎকারটা দিল্লিতে নয়, নেওয়া হয়েছে কলকাতায়। বোঝা যায় আগে থেকে রেকর্ড করা। রিনিদের বাড়িটাও চেনা যায়। ঘরের এক কোণে একটা বড় বুদ্ধ মূর্তি। বিল্টুর মাকেও দেখা গেল এক ঝলক। এই বয়সেই বিল্টু বেশ ইংরেজি বলতে পারে। ইংরেজি স্কুলে পড়া ছেলে। স্কুলে তো ইংরেজি বলেই সব সময়, বাড়িতেও বাংলার বদলে ইংরেজি বলা শুরু করেছিল। ওর ঠাকুরমা মাথা দুলিয়ে দুলিয়ে ফুকলাতাতে হেসে বলেছিলেন, আমি তো দাদুভাই ইংরেজি জানি না, তোমার সঙ্গে তাহলে আর কথা বলাই যাবে না। বিল্টু ঠাকুরমাকে খুব ভালোবাসে। রোজ রাতে তার কাছে গল্প শোনে। তাই ঠাকুরমার সঙ্গে সে আবার বাংলা বলতে শুরু করেছে। ঠাকুরমা অবশ্য ইংরেজি জানেন না তা নয়, তিনি একসময় একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। ক্যামেরার সামনে একটুও গাবড়ায়নি বিল্টু। মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি ছবি আঁকা কার কাছে শিখেছ? বিল্টু উত্তর দিল, ফ্রম মাই এল্ডার সিস্টার রিনি চক্রবর্তী। শি ইজ আ গুড সিঙ্গার অলসো। আই কান্ট সিং। ছবি আঁকা ছাড়া তুমি আর কি পারো? দৌড়তে পারি। দৌড়তে পারো? কোথায় দৌড়ো? 5 তলা থেকে 1 তলা সিঁড়ি দিয়ে। কেন সিঁড়িতে দৌড়ো? যারা লিফটে নামে তাদের চেয়েও আমি তাড়াতাড়ি নামতে পারি। বাহ, তুমি এই বাঘের ছবিটা এঁকেছো কেন? হাতির ছবি আঁকতে ইচ্ছে করে না বলে।
কেন হাতির ছবি আঁকতে ইচ্ছে করে না? হাতির ছবি আঁকা সোজা, তাই বুঝি? আর মানুষের ছবি? দিদি মানুষের ছবি আঁকে, আমি দিদির মতো ভালো পারি না। এই পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? ইন্ডিয়ার মধ্যে তুমি ফার্স্ট হয়েছো। পুরস্কার কই পাইনি তো। আবে, তোমাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। ট্রেনে না প্লেনে? আমি প্লেনে চেপে যাব। কাকাবাবু হাসতে হাসতে বললেন, কি স্মার্টলি উত্তর দিচ্ছে বিল্টু, ওইটুকু ছেলে। সন্তু বলল, 25,000 টাকা পুরস্কার পাবে, অত টাকা দিয়েও কি করবে? কাকাবাবু বললেন, এখন জমিয়ে রাখবে, বড় হয়ে ওই টাকায় বেড়াতে যাবে। আমার এত ভালো লাগছে, ইচ্ছে করছে এখনই বিল্টুর সঙ্গে দেখা করতে। টিভিতে এখন অন্য অনুষ্ঠান হচ্ছে। সন্তু সেটা বন্ধ করতেই আবার বেজে উঠল ফোন। রিনি জিজ্ঞেস করলো, কিরে সন্তু, দেখলি? সন্তু বলল, হে, তুই ভাগ্যিস ফোন করলি। তার ফলে কী হলো বলতো? সারাদিন ফোনটা খারাপ ছিল, তুই কল করলি বলেই সেটা ঠিক হয়ে গেল। আর সেই জন্যই প্রোগ্রামটা দেখতে পেলাম। দুর্দান্ত ব্যাপার। বিল্টু যে এত ভালো ছবি আঁকতে পারে। রিনি বলল, সারাক্ষণ তো চটফট করে, যদিও আর একটু মন দিত তাহলে ভবিষ্যতে। সন্তু বলল, বিল্টু তোর কাছাকাছি আছে? কাকাবাবু ওর সঙ্গে কথা বলতে চান। রিনি বলল, বিল্টু পাশের বাড়ি খেলতে গিয়েছে। আমি বরং কাল সকালে বিল্টুকে নিয়ে যাব তোদের বাড়ি, কাকাবাবুকে প্রণাম করতে। আজ সারাদিন পরপর কয়েকটা বাজে ব্যাপার ঘটছিল। বিল্টুর এই সুসংবাদে সব যেন ধুয়ে মুছে গেল। বাড়ির সকলে বারবার বলতে লাগলেন বিল্টুর কথা। এমনকি কাকাবাবুও ম্যাপ ভিজে যাওয়ার জন্য তেমন কিছু মেজাজ খারাপ করলেন না, শুধু বললেন, ইস, যাগ্গে, খুব বেশি ক্ষতি হয়নি। দ্বিতীয় পর্ব আগামী দিন।